হ্যালো স্টুডেন্টস, আমি সাফল্য গাইড থেকে অভিষেক স্যার বলছি। আজ আমি তোমাদের সাথে ক্লাস 7-এর জিওগ্রাফির যে গুরুত্বপূর্ণ ম্যাপগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের তো ক্লাস 7-এর এক্সামে 3টে চ্যাপ্টার থেকে মূলত ম্যাপ থাকে, 3টে টপিক থেকে, 3টে মহাদেশ থেকে, যেগুলো হচ্ছে এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ আর ইউরোপ মহাদেশ। আমি আজকে তোমাদের আমার যেগুলো ইম্পর্টেন্ট মনে হলো 17টা ম্যাপ নিয়ে আলোচনা করব, যেগুলো পরীক্ষায় আসার ভীষণ সম্ভাবনা রয়েছে। তো এখানে আমার এই ম্যাপে টোটাল আমি 17টা ম্যাপ তোমাদের সঙ্গে আলোচনা করছি। তো যেগুলোর মধ্যে এশিয়া থেকেও আছে, ইউরোপ থেকেও আছে আর আফ্রিকা থেকেও আছে। তো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি দেখো যেগুলো আর কি এশিয়া মহাদেশের ম্যাপ সেগুলো আর কি অরেঞ্জ কালার দিয়ে, যেগুলো আফ্রিকা সেগুলো নীল কালার দিয়ে, আর যেগুলো ইউরোপ সেগুলো পিঙ্ক কালি দিয়ে হাইলাইট করেছি, দাগিয়েছি আর কি। তবে এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো দুটো মহাদেশকে কভার করে। যেমন এই যে এখানটায় যে কৃষ্ণ সাগর দেখতে পাচ্ছ, এটা এশিয়ার পাশেও অবস্থিত, আবার ইউরোপের পাশেও অবস্থিত, যে কারণে আমি পিঙ্ক আর অরেঞ্জ দুটো দিকেই আর কি হাইলাইট করেছি। তো এই ম্যাপগুলো তোমরা প্র্যাকটিস করবে, তোমরা এটার একটা স্ক্রিনশটও তুলে নিতে পারো। এরপর আমি ম্যাপটা তোমাদের সামনে তুলে ধরছি। তার আগে প্রথমেই বলে দিই, বাড়িতে যখন ম্যাপ প্র্যাকটিস করবে, যেই ম্যাপগুলোর মধ্যে এই যে কর্কটক্রান্তি বা নিরক্ষরেখা যেগুলো বা দ্রাঘিমা রেখাগুলো যে বেশি পরিমাণে দেওয়া আছে, ঠিক আছে, করে দেওয়া আছে, সেগুলো তোমরা প্র্যাকটিস করার সময় একটু অ্যাভয়েড করবে। কারণ এগুলো করলে তোমরা এই দ্রাঘিমা বা অক্ষরেখাগুলো থাকার কারণে তোমাদের করতে অনেক সুবিধা হবে, ঠিক আছে। আর তোমরা এগুলো সাহায্য নেবে করার জন্য। আর এগুলোতে তোমরা যদি অভ্যস্ত হয়ে যাও তাহলে পরীক্ষার সময় কিন্তু একটু অসুবিধা হতে পারে। সেজন্য আমরা পুরো নিট অ্যান্ড ক্লিন ম্যাপ নেব। যেমন এই ম্যাপটা যে দেখতে পাচ্ছ, এই ম্যাপটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, ঠিক আছে। তো তোমরা যদি এটাতে আর কি প্র্যাকটিস করো তাহলে তোমরা একেবারে প্রো হয়ে যাবে, তোমাদের এক্সাম হলে কোনো রকম অসুবিধা হবে না। তো এই 17টা ম্যাপ আমার একটা ম্যাপের মধ্যে করানো পসিবল হয়নি। একটা ম্যাপের সাথে আর একটা মানে একটা ম্যাপ পয়েন্টিংয়ের সাথে আর একটা ম্যাপ পয়েন্টিং ওভারল্যাপ হয়ে যাচ্ছিলো, যে কারণে আমি দুটো ম্যাপ কাগজের মধ্যে আর কি এগুলো করে দেখালাম। তো দেখো, যেহেতু মানে এটা ওয়ার্ল্ড ম্যাপ, কিছু কিছু জায়গা আমাদের থাকে যেখানে আমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি এক জায়গায় লন্ডন শহর লিখেছি, কিন্তু সব জায়গায় কিন্তু লেখা পসিবল হচ্ছে না, ঠিক আছে। যেমন এই যে 11 নম্বরটা যে দেখতে পাচ্ছ, এখানটায় কিন্তু এখানটায় কী আছে সেটা কিন্তু আমি লিখতে পারছি না। 11 নম্বরে যেমন কৃষ্ণসাগর আছে, এইটুকু জায়গায় আমার লেখা পসিবল হবে না, যে কারণে আমি কিন্তু নাম্বারিং করে দেখিয়েছি। তোমরাও পরীক্ষার সময় এরকম নাম্বার করে তার পাশে সেটা কি সেটা তোমরা এইভাবে লিখতে পারো, ঠিক আছে। যাই হোক, আমি প্রত্যেকটা নিয়ে আলোচনা করছি। দেখো 1 নম্বরে কি রয়েছে, 1 নম্বরে রয়েছে ইউরাল পর্বত, ঠিক আছে। এবার পর্বত, ঠিক আছে, আমি একটু পর্বতের মতো করে দিয়েছি ইউরাল পর্বত, ঠিক আছে। তো ইউরাল পর্বতটা কোথায় আছে দেখো, এখানটা একটা সিংহের মতো আছে, বের হয়ে আসছে, ঠিক আছে, এশিয়া মহাদেশে। এখান থেকে একটু আগিয়ে এসে এখানটায় রয়েছে ইউরাল পর্বত, এটা 1 নম্বর, তাই আমি 1 নম্বর দিয়ে এখানটায় ইউরাল পর্বত লিখলাম। নেক্সট কি আছে, ক্যাস্পিয়ান সাগর, ঠিক আছে। দেখো এশিয়া মহাদেশের মধ্যে, ঠিক আছে। এবার ক্যাস্পিয়ান সাগরটা কোথায় রয়েছে, এই যে এইটুকুটার ভেতরটার দিকে, ঠিক আছে, ঠিক আছে। এটা কিন্তু একটা হ্রদ, ঠিক আছে, ক্যাস্পিয়ান সাগরটা কিন্তু একটা হ্রদ, ঠিক আছে। যাই হোক, এটাকে আমি 2 নম্বর দিয়ে এখানটায় লিখে দিয়েছি ক্যাস্পিয়ান সাগর। এরপর নীলনদ কোথায় আছে, দেখো নীলনদ রয়েছে আফ্রিকাতে, এখান থেকে উৎপন্ন হয়ে শেষে ভূমধ্যসাগরে পড়েছে, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি 3 নম্বর দিয়ে দেখালাম, তাই 3 নম্বর দিয়ে লিখে দিলাম নীলনদ, ঠিক আছে। এরপর কি রয়েছে, 4 নম্বরে রয়েছে কায়রো শহর, ঠিক আছে। দেখো নীলনদের গতিপথে একটা গুরুত্বপূর্ণ শহর তোমরা অলরেডি পড়েছো, কায়রো, ঠিক আছে। এবার 4 নম্বরটা আমি একটু তীর দিয়ে লিখলাম কারণ এখানটায় লিখতে অসুবিধা হচ্ছিল, ঠিক আছে। আচ্ছা, তারপরে 5 নম্বরে কি রয়েছে, লন্ডন শহর, ঠিক আছে। দেখো শহরগুলোকে কিন্তু আমি একটা গোল করে দিয়ে মাঝখানে একটা পয়েন্ট দিয়ে দেখিয়েছি, ঠিক আছে। সেজন্য তোমরা কিন্তু এই যে এখানেও তোমরা এরকম করতে পারো, ঠিক আছে। এরপর 6 নম্বরে রয়েছে আরব মালভূমি। আরব মালভূমিটা কোথায় রয়েছে, ঠিক আছে। দেখো এখানটা আফ্রিকা মহাদেশ রয়েছে, ঠিক আছে। আফ্রিকা মহাদেশের পরে রয়েছে এশিয়া মহাদেশের যে 3 কোনা পোর্শনটা রয়েছে, এই 3 কোনা পোর্শনের মধ্যে এখানে রয়েছে আরব মালভূমি। আরব মালভূমিটাকে আমি 6 নম্বরে দেখিয়েছি, ঠিক আছে। তাই আমি এখানটা 6 নম্বর তো লিখলামই, প্লাস এখানটা দাগ করে দিলাম, কারণ আরব মালভূমিটা কিন্তু একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে। তো তোমরা যদি সহায়িকা বই বা টেক্সট বুক দেখো, ওখানটায় কিন্তু লাল কালি নীল কালি মানে হাইলাইট করে দেখিয়েছে। তো আমরা তো পরীক্ষার সময় হাইলাইটার পেনও পাবো না বা স্কেচ পেনও পাবো না, যে কারণে আমাকে একটু দাগ করে দেখালাম। আর এখানটায় তোমরা কিন্তু এরকম
বক্স করে সেই বক্সের মধ্যে দাগ দাগ দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু এক্সামিনার খুশি হবে আর বুঝতে পারবে যে এরা আর কি আমাকে এরকম দাগ দাগ দিয়ে আর কি আরব মালভূমিটা বোঝানোর চেষ্টা করেছে। ঠিক আছে, এরপর দেখো 7 নম্বরে কি রয়েছে, দি হেগ। দি হেগ কিন্তু নেদারল্যান্ডের একটা গুরুত্বপূর্ণ শহর। ঠিক আছে, তো দি হেগটা এই যে এখানে রয়েছে, এই যে 7 নম্বর। ঠিক আছে, ইউরোপে নেদারল্যান্ডের একটা গুরুত্বপূর্ণ শহর দি হেগ, 7 নম্বর এখানটা দি হেগ করলাম। তারপরে অরেঞ্জ নদী দেখো 8 নম্বরে দেখিয়েছি। ঠিক আছে, এই অরেঞ্জ নদী উৎপন্ন হয়েছে ড্রাকেন্সবার্গ পর্বত থেকে, আর সেটা অবশেষে এসে পড়েছে আটলান্টিক মহাসাগরে। ঠিক আছে, এই যে আমি 8 নম্বর দিয়ে দেখালাম। এরপর 9 নম্বরটা এই ম্যাপের মধ্যে আমার এই ম্যাপে দেখানো পসিবল হচ্ছিল না, কারণ এটা ওভারল্যাপ করছিল অন্য একটা ম্যাপের সাথে, ম্যাপ পয়েন্টিংয়ের সাথে, যে কারণে আমি অন্য ম্যাপে দেখিয়েছি। ঠিক আছে, আচ্ছা একটা কথা আমার তোমাদের বলা হয়নি, আমি এই ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে যে বিভিন্ন লাল কালি বা কালো কালি ইউজ করেছি, তোমরা কিন্তু পরীক্ষার সময় ভুল করেও কোনো পেনের কালি ইউজ করবে না। আসলে রুল দিয়ে করলে ক্যামেরায় ভিডিও তোলার পর মানে বিভিন্ন ম্যাপ পয়েন্টিংগুলো অস্পষ্ট হয়ে যায়, তো আমি তোমাদের বোঝার সুবিধার জন্য কিন্তু পেনের কালি ইউজ করেছি। তোমরা পরীক্ষায় অবশ্যই রুল বা পেন্সিল ইউজ করবে। 9 নম্বরে রয়েছে লোহিত সাগর রয়েছে এই যে এখানে, এই দেখো 9 নম্বরে রয়েছে লোহিত সাগর। তো এখানটাতে আমার লোহিত সাগর আর কি বুঝতে একটু অসুবিধা হতে পারে এক্সামিনারে, সেজন্য আমি তীর চিহ্ন দিয়েও দেখিয়ে দিলাম, আর 9 নম্বরে লিখে দিলাম লোহিত সাগর। ঠিক আছে, 10 নম্বরে রয়েছে আটলাস পর্বতমালাটা আফ্রিকা মহাদেশে অবস্থিত, এই যে এখানে আটলাস পর্বতমালা। এরপর রয়েছে 11 নম্বরটা আমি এখানটা ভুলে গিয়েছিলাম, সে কারণে নিচে নাম্বার দিয়ে দেখিয়েছি কৃষ্ণসাগর। 11 নম্বরে রয়েছে কৃষ্ণসাগর। দেখো কৃষ্ণসাগর কোথায় রয়েছে, এই যে এখানে, এই গোটা পোর্শনটা এই মাঝখানে কৃষ্ণসাগর রয়েছে। ঠিক আছে, কৃষ্ণসাগর যাকে ইংরেজিতে বলছে ব্ল্যাক সি। ঠিক আছে, এই যে কৃষ্ণসাগর আমি 11 নম্বর দিয়ে লিখেছি। ঠিক আছে, এবার 12 নম্বরে রয়েছে কি, ওব নদী। এই যে ওব নদী এখান থেকে উৎপন্ন হয়ে শেষে এখানে এসে পড়েছে। ঠিক আছে, এখানে পড়েছে। ঠিক আছে, 12 নম্বরে রয়েছে ওব নদী। তারপরে এরপর 13 নম্বরটা এই ম্যাপে দেখানো পসিবল হয়নি, আমি ওটা পরের ম্যাপে দেখাচ্ছি। আগে 17 নম্বর, এরপরে করেছি 17 নম্বর অ্যাড্রিয়াটিক উপসাগর। এই যে অ্যাড্রিয়াটিক উপসাগর। ঠিক আছে, তোমরা জানো উপসাগর কাকে বলছে, যার তিনটি দিক আর কি স্থলভাগ দ্বারা বেষ্টিত। ঠিক আছে, এই যে সেজন্য এটা উপসাগর। দেখো 3টা দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত, আর এক দিকটা উন্মুক্ত। ঠিক আছে, 17 নম্বরে রয়েছে অ্যাড্রিয়াটিক উপসাগর। ঠিক আছে, তাহলে আমাদের এই ম্যাপটা হয়ে গেল। এবার দেখো এই ম্যাপে লোহিত সাগর তো বললামই তোমাদের, লোহিত সাগরটা আবার বলে দিচ্ছি। এই যে 9 নম্বরে রয়েছে লোহিত সাগর। তারপরে কৃষ্ণসাগর রয়েছে 11 নম্বরে, এই যে কৃষ্ণসাগর। তারপরে 13 নম্বরে রয়েছে সাহারা মরুভূমি। এই যে আফ্রিকা মহাদেশের এটা সাহারা মরুভূমি, 13 নম্বর। আমি ক্রস করেও দেখিয়ে দিলাম, যেহেতু এটা একটা বিস্তীর্ণ এলাকা। ঠিক আছে, আবার এখানটা কিন্তু আমি বক্স করেও দেখিয়ে দিলাম যে ক্রসটাকে আমি সাহারা মরুভূমি বলছি। এবার 14 নম্বরে রয়েছে রোম কোথায় রয়েছে, এই দেখো ইউরোপ মহাদেশের একদম ভূমধ্যসাগরের তীরে অবস্থিত। ঠিক আছে, দেখো এই যে গোল করে আমি দেখিয়েছি 14 নম্বর দিয়ে, এটা হলো রোম শহর। তারপরে ইউক্রেন রয়েছে 15 নম্বরে, এই যে 15 নম্বরে রয়েছে ইউক্রেন, এশিয়া মহাদেশে ইউক্রেন অবস্থিত। ঠিক আছে, তারপরে 16 নম্বরে রয়েছে জিব্রাল্টার প্রণালী। ঠিক আছে, জিব্রাল্টার প্রণালীটা একটু ইম্পর্টেন্ট, মাথায় রেখো। এই যে জিব্রাল্টার প্রণালীটা দেখো, এই যে সরু যে একটা প্রণালী। ঠিক আছে, এই যে দেখো এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ, আর এটা হলো ইউরোপ মহাদেশ। ঠিক আছে, ইউরোপ আর আফ্রিকার মাঝখানে জিব্রাল্টার প্রণালী। এখানটায় তো 16 নম্বরটা দিয়ে লেখা পসিবল হচ্ছিল না, সে কারণে আমি উপরে লিখেছি। আর একটু যে এক্সামিনারের আমার মনে হলো যে এক্সামিনারের এক্ষেত্রে বুঝতে অসুবিধা হতে পারে, তো আমি দেখো তীর দিয়ে দেখিয়ে দিলাম জিব্রাল্টার প্রণালী। তো তোমাদেরও কোনো ক্ষেত্রে যদি মনে হয় যে এক্সামিনারের বুঝতে অসুবিধা হবে, তোমরা কিন্তু এরকম তীর দিয়ে দেখিয়ে দেবে। ঠিক আছে, তাহলে আমি 17টা আর কি ম্যাপ 17টা ম্যাপ পয়েন্টিং আমি এখানটা আলোচনা করলাম টোটাল। তো তোমাদের
যদি আরও মনে হয়, আমি টোটাল 25টা দেবো, এরপর আমি আরও 8টা দিয়ে দেবো। তো তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো, মানে লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে আমিও একটু উৎসাহ পাবো নেক্সট ভিডিও বানানোর। আর আরও একটা কথা, তোমরা কিন্তু এই যে এরকম হচ্ছে এক্সাম হলে এরকম নাম, রোল নাম্বার, সেকশন এগুলো অবশ্যই লিখে দেবে, ঠিক আছে? তাহলে হচ্ছে তোমাদের এই পেজটা যদি হারিয়েও যায়, মানে অন্য খাতার সঙ্গে যদি মিশেও যায়, তাহলে কোনো অসুবিধা হবে না। তো অবশ্যই কিন্তু তোমরা এরকম নাম, রোল নাম্বার এগুলো লিখে দেবে ম্যাপের মধ্যে লিখে স্ট্যাম্প মানে পিন করে দেবে, ঠিক আছে? তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ অল।